প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব পার্ট 3, পেনাল কোডের ধারা 53 থেকে 75। একটি ছোট ক্লাস হবে, সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। তারপরে কারো প্রশ্ন থাকলে শেষের দিকে প্রশ্ন করবেন। আচ্ছা, তাহলে আমরা তৃতীয় অধ্যায় শুরু করছি। দ্বিতীয় অধ্যায়ে ছিল হচ্ছে সাধারণ ব্যাখ্যা বা জেনারেল এক্সপ্লেনেশন। তৃতীয় অধ্যায়ে আছে হচ্ছে দণ্ড সম্পর্কিত বিধান বা পানিশমেন্টস। এটাও প্রশ্ন আসে যে কত অধ্যায়ে দণ্ড সম্পর্কিত বিধান আছে। তৃতীয় অধ্যায়, ধারা 53 থেকে 75 পর্যন্ত এই অধ্যায়ের ব্যাপ্তি। আজকে আমরা এই তৃতীয় অধ্যায়টি পড়ব। প্রথমে আছে 53 অধ্যায়, দণ্ডসমূহ বা পানিশমেন্টস। পেনাল কোড অনুসারে একজন অভিযুক্ত আসামিকে কি কি দণ্ড প্রদান করা যায়। মোট 5 প্রকার দণ্ড বর্তমানে বলবৎ আছে, অর্থাৎ 5 প্রকার যে দণ্ড নিচে আমি বর্ণনা করেছি, এর বাইরে বৈধ কোনো দণ্ড দেওয়ার বিধান নাই। পেনাল কোড অনুসারে এই 5 প্রকারই দণ্ড দেওয়া যাবে: মৃত্যুদণ্ড বা ডেথ, যাবজ্জীবন কারাদণ্ড বা ইমপ্রাইজনমেন্ট ফর লাইফ, সারা জীবনের জন্য তাকে জেলে থাকতে হবে এরকম। ইমপ্রাইজনমেন্ট ফর লাইফ আবার দুই রকম হয়। আমরা যখন রিটেন কোর্স করব সেখানে আরো ডিটেলস যাব, তারপরে বলে দিই যে মৃত্যুর আগ পর্যন্ত কারাদণ্ড হয়। আবার যদি আমৃত্যু না লেখে, শুধু যাবজ্জীবন কারাদণ্ড লেখা হয়, বিচারক যদি লেখেন, সেক্ষেত্রে কিন্তু একটা সময় গিয়ে সে মুক্তি পেতেও পারে বিশেষ ক্ষমার আওতায় এসে। কিন্তু যদি আমৃত্যু কারাদণ্ড লেখা হয়, যেটা যাবজ্জীবন কারাদণ্ডেরই একটা বিশেষ অংশ, বিশেষ রূপ, সেক্ষেত্রে কিন্তু তিনি কোনোভাবেই আর কি পাবেন না, ক্ষমা পাবেন না। মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত তাকে জেলখানায় থাকতে হবে। 3 নম্বরে হচ্ছে কারাদণ্ড বা ইমপ্রাইজনমেন্ট। এটা আবার 2 প্রকার, একটা সশ্রম বা রিগোরাস। সশ্রম বা রিগোরাস কারাদণ্ড বলতে আমরা বুঝি কঠোর শ্রম সহকারী। এই শব্দটা মনে রাখবেন, কঠোর শ্রম সহকারী এটাও আসে। রিগোরাস বা সশ্রম বলতে কি বোঝায়? ইংরেজিতে হচ্ছে উইথ হার্ড লেবার। বিনাশ্রম, এটার ইংরেজি করা হয়েছে সিম্পল। যদিও আমরা সিম্পলের বাংলা বলতে বুঝি সাধারণ, কিন্তু কারাদণ্ডের ক্ষেত্রে সিম্পল ইমপ্রাইজনমেন্ট বলতেই বিনাশ্রম কারাদণ্ড। 4 নম্বরে আছে সম্পত্তি বাজেয়াপ্ত বা ফরফেচার অফ প্রপার্টি। সিভিলের ক্ষেত্রে ফরফেচার অফ প্রপার্টিটা হয়ে যায় অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি বা সম্পত্তি ক্রোক। সামান্য প্রসিডিউরাল কিছু পার্থক্য আছে, কিন্তু একই বিষয়, যে আদালত কারো সম্পত্তিটা নিজের আওতায় নিয়ে নিবেন, সেটাই হচ্ছে সিভিলের ক্ষেত্রে ক্রোক। আর ক্রিমিনাল কেসের ক্ষেত্রে হচ্ছে ফরফেচার অফ প্রপার্টি। সিভিলের ক্ষেত্রে যেমন জরিমানা আছে, কম্পেনসেশন আছে, তেমনি ক্রিমিনালের ক্ষেত্রে আছে ফাইন বা অর্থদণ্ড। যদিও অনেক সময় এটাকে জরিমানাও বলা হয়, তবে সঠিক অর্থ হচ্ছে ফাইন বা অর্থদণ্ড, এটা কোনো কম্পেনসেশন নয়। তাহলে এই হচ্ছে 5 প্রকারের বিধান এই মুহূর্তে বাংলাদেশের যে দণ্ডবিধি বা পেনাল কোড সেই অনুসারে বৈধ। আমরা একটু আগে যাবজ্জীবন কারাদণ্ড সম্পর্কে শুনলাম। যদি কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তাহলে সেটা কি হবে? সিম্পল হবে না রিগোরাস হবে? ব্যাখ্যায় বলা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হবে, অলওয়েজ রিগোরাস। যাবজ্জীবন কারাদণ্ড সিম্পল বা বিনাশ্রম দেওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি বক্তব্য হচ্ছে বাতিলকৃত দণ্ড একটা আছে দ্বীপান্তর। আগে এটিও কিন্তু একটা দণ্ড হিসাবে গণ্য করা হতো। ইংরেজি হচ্ছে ট্রান্সপোর্টেশন। এটা আমি কেন রেখেছি? যদি প্রশ্ন আসে, 53 ধারা অনুসারে একটা আনকমন প্রশ্ন আসে যে পূর্বে দণ্ড হিসাবে বলবৎ থাকলেও বর্তমানে কোন দণ্ডটি আর বলবৎ নেই, সেক্ষেত্রে দ্বীপান্তর বা ট্রান্সপোর্টেশন এইটা উত্তর হবে। আসতেও পারে, আবার ভাইভাতেও ধরতে পারে। যারা আর কিছুদিন পরে ভাইভা দিবেন, তাদের জন্য কিন্তু এটা রেলিভেন্ট হতে পারে। অতএব এটা মনে রাখতে হবে যে 53 ধারাতে ট্রান্সপোর্টেশন আগে ছিল, এখন আর নেই। 53 কারাদণ্ড উল্লেখের ব্যাখ্যা। যাবজ্জীবন দ্বীপান্তর, যদি আগে যাবজ্জীবন দ্বীপান্তর দেওয়া হতো, সেটা তো দ্বীপান্তর আর নাই, সেক্ষেত্রে কি হবে? যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হিসেবে গণ্য হবে এবং স্বল্পকালীন দ্বীপান্তর রদ হবে। অর্থাৎ অল্প মেয়াদের কাউকে যদি দ্বীপান্তর দেওয়া হয়, সেটা রদ হবে। এটা কেন করা হয়েছে? যখন এই এই বাতিল করা হয়েছে, বাতিলের আগে কিছু আসামিদের হয়তোবা দণ্ড দেওয়া হয়েছিল, তাদের দ্বীপান্তর চলমান ছিল। তো যাদের দ্বীপান্তর অলরেডি দেওয়া হয়ে গেছে, ওই
যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যে সংশোধনের মাধ্যমে দ্বীপান্তরটাকে বাতিল করা হলো, ওই সময় 53A ধারাটা যখন যুক্ত করা হলো, এটা তো পরে যুক্ত হয়েছে, তখন দ্বীপান্তর ভোগ করছিল এরকম কিছু আসামি থাকতেই পারে। তো তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে, এটা বলে দিচ্ছে 53A ধারা। বর্তমানে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও যদি প্রশ্ন একটু কঠিন করে, একটু আপনাদেরকে ডিপে পড়তে হবে, এই কারণেই আমি এই ধরনের কিছু সেকশন রেখেছি। 53 হয়ে গেল 54। 54তে মৃত্যুদণ্ড হ্রাসকরণ। একটু আগে আমি বললাম যে যাবজ্জীবন কারাদণ্ড যদি দেওয়া হয় সেটাও কমিয়ে দিতে পারে, তেমন মৃত্যুদণ্ডও যদি দেওয়া হয় কোনো আসামিকে, তাহলে রাষ্ট্রপতি বা সরকার সেটাকে মাফ করে দিতে পারেন। তো এটাকে ইংরেজিতে বলা হচ্ছে কমিউটেশন অফ সেন্টেন্স অফ ডেথ। সেন্টেন্স শব্দের অর্থ দণ্ডের বিধান, ডেথ বলতে মৃত্যু। তো মৃত্যুদণ্ড হ্রাস কিভাবে করা যায়? সরকার অপরাধীর সম্মতি ছাড়াই মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে। কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই আসামিকে কি করে দেওয়া হচ্ছে, তার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হচ্ছে, অথবা 10 বছর বা 14 বছরের কারাদণ্ড দেওয়া হচ্ছে, অথবা তাকে একেবারে মৃত্যুদণ্ড থেকে কি করে দিতে পারে, তাকে খালাসও দিয়ে দিতে পারে, মুক্তি দিয়ে দিতে পারে। এটা সরকার করতে পারবে, আসামির অনুমতি নেওয়ারও দরকার হবে না। ধারা 55 যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ। একটু আগে আমরা 54তে দেখলাম মৃত্যুদণ্ড কমিয়ে ফেলবে, এবার 55তে দেখছি আমরা যে শুধু মৃত্যুদণ্ড না, যাবজ্জীবন কারাদণ্ড কমানো যায়। কমিউটেশন, কমিউটেশন মানে হ্রাস বা কমানো, অফ সেন্টেন্স অফ ইমপ্রাইজনমেন্ট ফর লাইফ। দেখেন সেন্টেন্স মেকিং বাংলা ইংলিশ একই ধরনের আছে, আগে ছিল ডেথ, এটা হচ্ছে লাইফ। সরকার অপরাধীর সম্মতি ছাড়াই অনূর্ধ্ব 20 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড দিতে পারে। তো 20 বছরের নিচে দিতে হবে, 20 বছরের উপরে দেওয়া যাবে না। কাউকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তাহলে তার যদি কারাদণ্ড কমাতেই চান, তাহলে 20 বছরের উপরে দেওয়া যাবে না, সর্বোচ্চ 20 বছর দেওয়া যাবে বা তার নিচে দেওয়া যাবে। যেহেতু কমাচ্ছেন, একটু কম করে কমান, 14 বা 10 দেন, তাহলে এটাকে কমানো মনে হবে। এখন একজন আসামির বয়স 50 বছর বা 60 বছর, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, এটা মনে রাখেন যে 60 বছরের একটা আসামি, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। পরবর্তীতে 55 ধারা অনুসারে তাকে যাবজ্জীবন কারাদণ্ড কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো। তো যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে যদি তার যাবজ্জীবন কারাদণ্ড 25 বছর করা হয়, তাহলে এটা কমিয়ে না কমিয়ে সমান, 60 বছরের পর আর কত বছরই বাঁচবে জেলখানায় সে। তো এই কারণেই যেন তার জন্য এটা হাস্যকর না হয়, যেন একটা নির্দিষ্ট পরিমাণে কমিয়ে নিয়ে এসে, যথেষ্ট পরিমাণে কমিয়ে নিয়ে এসে 20 বা তার নিচে নিয়ে আসা হয়, যেন তার জন্য এটা কি উপকার হয়, সে বের হয়ে এসে জীবনে কিছু একটা করতে পারে। তাহলে 54 55 সরকারের ক্ষেত্রে বা গভর্নমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। আর এবার 55 রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ, সেভিংস ফর প্রেসিডেন্টস প্রিরোগেটিভ। প্রিরোগেটিভ, এই শব্দটা মনে রাখবেন যে প্রিরোগেটিভ এভাবে ইংলিশে আসতে পারে, সেটা প্রেসিডেন্টের যে বিশেষ অধিকার আছে। একটু আগে আমরা 54 এবং 55 ধারা বিধান পড়লাম, মৃত্যুদণ্ড কমানো, যাবজ্জীবন কারাদণ্ড কমানো, এটা রাষ্ট্রপতিও করতে পারবেন। এই 55 ধারাতে এটাই বোঝানো হচ্ছে যে শুধু সরকারি না, রাষ্ট্রপতি নিজেও এটা করতে পারবেন। রাষ্ট্রপতির ক্ষমা ক্ষমা প্রদর্শন, দণ্ড লাঘব বা দণ্ড বিলম্বন। দণ্ড বিলম্বন বলতে মনে করেন দণ্ড দেওয়া হলো, এই দণ্ডটা স্থগিত করা হলো, অর্থাৎ 1 বছর পর থেকে তার কারাভোগ শুরু হবে এরকম। বা দণ্ড মওকুফকরণের অধিকার খর্ব করবে না, অর্থাৎ সরকারের যে 54 55 ধারা ক্ষমতা আছে, একই ধরনের ক্ষমতা রাষ্ট্রপতিরও থাকবে। সেটা 55 ধারায় একটু স্মরণ করিয়ে দেওয়া, অর্থাৎ 55 ধারায় রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে এই বিষয়ে সেটা একটু আইনে স্পষ্ট করে দেওয়া। এটা পরে যুক্ত করা হয়েছে, দেখবেন 55 যেহেতু এভাবে অতিরিক্ত একটা সেকশন অ্যাড করা হয়েছে, তার মানে এটা অবশ্যই পরবর্তীতে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসেছে। 57, 56 আমরা পড়বো না, 57। দণ্ডের মেয়াদের ভগ্নাংশ নির্ণয়ে যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর ধরতে হবে। আমাকে ভাইভাতে প্রশ্ন করা হয়েছিল, বার কাউন্সিলের ভাইবা না, আমার ল ডিপার্টমেন্টের ভাই প্রশ্ন করা হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর কখন হয়। তখন আমি, যেহেতু আপনাদের এটা সম্পর্কে আমার ধারণা ছিল, পেনাল কোড সম্পর্কে, তো আমি বললাম স্যার 57 ধারায় 30 বছর ধরা হয়, কখন ধরা হবে?
যখন যাবজ্জীবন কারাদণ্ড কোনো ব্যক্তিকে দেওয়া হয়েছে, দেওয়া হওয়ার পরে সেই সাথে অর্থদণ্ড দেওয়া হয়েছে, তো যাবজ্জীবন কারাদণ্ড সেই সাথে 10,000 টাকা অর্থদণ্ড। এখন সে 10,000 টাকা যদি দিতে না পারে, অতিরিক্ত তো কিছু তাকে কারাদণ্ড দিতে হবে। এখন যাবজ্জীবন কারাদণ্ড তার ক্ষমা প্রদর্শন করে হয়তো বা কেউ 14 বছর বা 20 বছর পর বের হয়ে আসতে পারে। তাহলে যদি সে 10,000 টাকা দেয় তাহলে 14 বছর পরে বের হবে। কিন্তু 10,000 টাকা যদি সে না দেয়, তাহলে যাবজ্জীবন কারাদণ্ডর এক ভাগের 4/1 ভাগ কারাদণ্ড আবার যুক্ত হবে। তো 4/1 ভাগ বলতে কি বোঝায়? যাবজ্জীবন তো কোনো সংখ্যা না। কোনো ব্যক্তি 60 বছর বাঁচবে, কোনো ব্যক্তি 100 বছর বাঁচবে, কোনো ব্যক্তি 90 বছর বাঁচবে। অতএব এই জীবনকাল নির্দিষ্ট নয়, আয়ু নির্দিষ্ট নয়। তাই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে শুধু 57 ধারার স্বার্থে। এটাকে 30 বছর তখনই ধরা হবে যখন অর্থদণ্ড সে দিবে না অনাদায়ে। কত কারাদণ্ড দেওয়া হবে? কারণ বলা হচ্ছে 4/1 ভাগ। তাহলে যদি 30 বছর ধরা হয়, 4/1 ভাগ মানে 7.5 বছর। এখন কোনো মামলায় কোনো আসামিকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সেই সাথে 10 বছর 10,000 টাকা অর্থদণ্ড দেওয়া হলো, অর্থদণ্ড না দিলে তাকে আরো 7.5 বছর জেল খাটতে হবে। এটাই বোঝাচ্ছে 57 ধারা, জাস্ট ভগ্নাংশ ক্যালকুলেশন করার জন্য। ধারা 60, কারাদণ্ড, কারাদণ্ডের যে প্রকৃতি সেটা কেমন হবে, অর্থাৎ কারাদণ্ডটা সশ্রম হবে না বিনাশ্রম হবে, এটা কে সিদ্ধান্ত নিবে? সেটা আদালত সিদ্ধান্ত নিবে, কিন্তু 60 ধারা আদালতকে কিছুটা নির্দেশনা দিয়ে দিচ্ছেন। কেমন? আদালত তার বৈচারিক ক্ষমতা অনুসারে, বৈচারিক ক্ষমতা মানে ট্রায়াল পাওয়ার বা বিচারিক ক্ষমতা অনুসারে, কোনো অপরাধীকে সম্পূর্ণ সশ্রম দিতে পারে, অর্থাৎ 7 বছরের কারাদণ্ড দিল পুরোটাই 7 বছরই সশ্রম, কিংবা 7 বছরই বিনাশ্রম দিয়ে দিল। আবার 7 বছরের মধ্যে 3.5 বছর সশ্রম এবং 3.5 বছর বিনাশ্রম, মানে আংশিক আংশিক করে সশ্রম বিনাশ্রম করে মিক্সড করে দিতে পারে। চাল চাল এবং ডাল একসঙ্গে করে খিচুড়ি করতে পারেন, অথবা আলাদা চাল মানে ভাত আর আলাদা ডাল মানে শুধু ডাল, অথবা মিক্সড করে খিচুড়ি করতে পারেন। অর্থাৎ মানে শুধু সশ্রম বা শুধু বিনাশ্রম, অথবা সশ্রম বিনাশ্রমের সংমিশ্রণেও দেওয়া যাবে। এখন আদালত কি করবেন, কখন সশ্রম দিবেন, কখন বিনাশ্রম দিবেন, বা কখন মিক্সড করে দিবেন, সেইটা মামলার প্রকৃতি, আসামির বয়স, আসামির শারীরিক সামর্থ্য সবকিছু মিলে হবে, এবং অপরাধের প্রকৃতি কেমন সবকিছু মিলে। ধারা 63, অর্থদণ্ডের পরিমাণ। কোনো মামলায় যদি অর্থদণ্ড দেওয়া হয় তাহলে কতটুকু দেওয়া যাবে, অ্যামাউন্ট অফ ফাইন। তো বলা হচ্ছে এটা আনলিমিটেড, মানে যত খুশি তত দিতে পারবে আদালত। তবে বাট শ্যাল নট বি এক্সেসিভ, অত্যাধিক হবে না। বাংলায় যদি বলি, এই যে আমি একটু আন্ডারলাইন করলাম, আনলিমিটেড বাট শ্যাল নট বি এক্সেসিভ, আনলিমিটেড নট এক্সেসিভ, আনলিমিটেড অ্যান্ড নট এক্সেসিভ, এই দুইটা শব্দ মনে রাখবেন। এখানে শ্যাল নট আছে, তার মানে এটা আদালত মানতে বাধ্য, মানে অবশ্যই অত্যাধিক হবে না, কিন্তু এটার ঊর্ধ্ব সীমা নাই। যেমন অ্যাডভোকেট হতে হলে ন্যূনতম বয়স 21 হওয়া লাগবে, কিন্তু সর্বোচ্চ বয়স কত হবে সেটা কিন্তু উল্লেখ নাই। তেমনি কোনো সীমা নাই, কত অর্থদণ্ড দেবে আদালত সেটা মামলার অবস্থান বুঝে, কি অপরাধ করেছে, কে করেছে, সবকিছু বিবেচনায় সিদ্ধান্ত নেবেন। তার মানে আদালতের এখানে হাত মুক্ত, যত খুশি তত দিতে পারবেন। তবে এই যে কোনো সীমা থাকবে না, এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন বারবার আসে 63 থেকে, এই শব্দ এভাবে আসে। তবে অত্যাধিক বা অতিরিক্ত বা অত্যাধিক হবে না, মানে এতই আনলিমিটেড। এখন একটা মামলায় 1 বছরের কারাদণ্ড দিল, সেই সাথে 1 কোটি টাকা জরিমানা। এখন যাকে 1 কোটি টাকা জরিমানা দেওয়া হলো, তার অপরাধের প্রকৃতি 1 কোটি টাকার মতো না, হয়তোবা সেখানে 5,000 টাকা দিলে স্বাভাবিক মনে হতো, কিন্তু আদালত 1 কোটি টাকা জরিমানা দিয়ে দিয়েছেন বা ফাইন করে ফেলেছেন, অর্থদণ্ড দিয়েছেন। তো এটা অত্যাধিক হয়ে গেল না তার জন্য? একজন রিক্সা চালককে 2,000 টাকা যদি অর্থদণ্ড দেওয়া হয়, সেটাই হয়তোবা তার জন্য বড় হয়ে যাবে। কিন্তু এই আসামিটা যদি আবার মাল্টি মিলিয়নিয়ার হয়, তার মানে কোটি কোটি টাকার মালিক, তার জন্য কিন্তু 1 কোটি 2 কোটি টাকা তখন কোনো ব্যাপারই না, তাকে দেওয়া যাবে। তাই এখানে আদালতকে বিবেচনা করে দিতে হবে, বিচারিক যে বিবেচনা বোধ বা মূলনীতি সেগুলো ব্যবহার করতে হবে।
অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড মূল কারাদণ্ডের সাথে কিছু অতিরিক্ত কারাদণ্ড যোগ করতে হবে। আমরা একটু আগে যে 57 ধারায় দেখলাম যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছর ধরতে হবে, যদি অর্থদণ্ড না দেয় অতিরিক্ত কিছু তো যুক্ত করতে হবে। তো যাবজ্জীবন কারাদণ্ডের জন্য হয়তোবা তাকে 14 বছর জেলে থাকতে হচ্ছে, বা 9 বছর জেলে থাকতে হচ্ছে, বা 7 বছর জেলে থাকতে হচ্ছে। তো যদি তার জন্য অর্থদণ্ড নির্বাচন করা হয়, এই অর্থদণ্ড যদি মনে করেন 5 লক্ষ টাকা করা হলো বা 4 লক্ষ টাকা করা হলো, সে ফর এক্সাম্পল 4 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে একটা মামলায়। এখন সে যদি 4 লক্ষ টাকা না দেয়, তাহলে এই 4 লক্ষ টাকা যদি না দেয়, সেই ক্ষেত্রে তাকে আবার 7.5 বছর জেল খাটতে হবে। কেননা 30 বছরে 4 ভাগের 1 ভাগ 7.5 বছর। 65, কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হলে, কেউ যদি কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ডেই দণ্ডিত হয়, সেক্ষেত্রে কি হবে? অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ কারাদণ্ডের 1/4 বেশি হবে না। একটু আগে কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি, 57 ধারা পড়াতে গিয়েই এই বিষয়টা কিন্তু আমি বলে দিয়েছি। তাহলে এটা তো আমি বানিয়ে বলছি না, আইনেরই একটা অংশ, যে 4 ভাগের 1 ভাগ বা 1/4, 1/4। তবে কম হতে পারে। তার মানে আদালত চাইলে সর্বোচ্চ ওই যে 30 কে 4 দিয়ে ভাগ করলে 7.5 বছর, 7.5 বছর ম্যাক্সিমাম দিতে পারবেন। কিন্তু আদালত চাইলে সেটাকে কম দিতে পারবেন। 7.5 বছর না দিয়ে উনি 1 বছর দিতে পারেন, 6 মাস দিতে পারেন, আদালতের ইচ্ছা। কিন্তু ম্যাক্সিমাম 4 ভাগের 1 ভাগ, 4 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা ম্যাক্সিমাম হবে, সেটা সর্বোচ্চ হবে, এর বেশি দেওয়া যাবে না। মূল কারাদণ্ড ও অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের সমষ্টি উক্ত কারাদণ্ডের সর্বোচ্চ কারাদণ্ডকে অতিক্রম করবে না। এখন মূল কারাদণ্ড আদালত দিল, এবং অর্থদণ্ড অনাদায়ে আবার কিছু কারাদণ্ড দিল, দুইটার যোগফল আবার ওই অপরাধের জন্য সর্বোচ্চ যে কারাদণ্ড, সেটার কিন্তু আবার অতিরিক্ত করা যাবে না। এখানে বলে দেওয়া হয়েছে কেন। কারণ সেই অপরাধের যে বিচারের ক্ষমতা হয়তো ওই ম্যাজিস্ট্রেট বা জজ সাহেবের সর্বোচ্চ যে ক্ষমতা সেটাকে অতিক্রম করতে পারে। হয়তোবা একজনের সর্বোচ্চ, যেমন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, উনার একটা মামলায় সর্বোচ্চ 5 বছর উনি জেল দিতে পারেন। এখন অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের সাথে অতিরিক্ত কারাদণ্ড যুক্ত করার পর 5 বছর প্লাস করা যাবে না, বা ওই মামলায় যতটুকু বলা হয়েছে কারাদণ্ড সেটা অতিরিক্ত হবে না। মামলাতে যদি 3 বছর থাকে সর্বোচ্চ ওই 3 বছরই দিতে পারবে অতিরিক্ত সহ। আর যদি মামলাতে 7 বছর হয়, সেক্ষেত্রে 7 বছর দিতে পারবে, কিন্তু ওই ম্যাজিস্ট্রেট আবার দিতে পারবে না, কারণ ওই মামলা বিচারের ক্ষমতা তার থাকবে না। তো মামলার বিচারের ক্ষমতা কার আছে এটা আমরা জানবো সিআরপিসি তে। সিআরপিসির যে শিডিউল বা স্কেজুয়েল যেটাই বলি না কেন, তফসিল, তফসিলের 8ম কলামে উল্লেখ করা আছে, দ্বিতীয় তফসিলের, যে কোনো পেনাল কোডের কোন মামলা কোন আদালতে বিচার্য, সেটা আমরা দেখব সিআরপিসি যখন পড়বো। তো এটা মনে রাখবেন। দেখবেন সেকশন গুলো বিআর অ্যাক্টে বা মূল যে আইন, সে আইনে কিন্তু অনেক বর্ণনা আছে, অনেক কথাবার্তা আছে। আমার নোটের এটা সুবিধা হচ্ছে আপনি দ্রুত পড়ে শেষ করতে পারবেন। আজকের ক্লাস কিন্তু কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আজকে ছোট্ট ক্লাস আমি ইচ্ছা করে রেখেছি, কারণ আপনাদের নোটটা ফাইনালাইজ করছি আমি। এই সপ্তাহতেই তো আপনাদের নোটটা আমি দিয়ে দিব, আমার টার্গেটে আছে। কিন্তু আমি ধারণা ছিল যে হয়তো বা আমি বৃহস্পতিবারে আপনাদের কুরিয়ার করে দিতে পারতাম, কিন্তু মাঝখানে একটু অসুস্থ হওয়ার কারণে দেখলেন যে গত বুধবারের ক্লাসটি আমি একটু স্থগিত রাখলাম। সামান্য কাশির মতো একটা ভাব হয়ে গেছে, মাঝে মধ্যে হালকা জ্বরও চলে আসছে। তো নিজের আগে যত্ন নিতে হবে, আগে সুস্থ থাকতে হবে, কারণ কালকে আবার কোর্টও আছে। তাই আমি প্ল্যান করেই এই আপনারা নোট পাওয়ার আগে, এবং নতুন স্টুডেন্ট যেহেতু ভর্তি হচ্ছে তাই একটু স্লো আগাচ্ছি আমরা। অগাস্ট মাসেও সামান্য স্লো যাব, তাহলে জুলাই এবং অগাস্ট স্লো গেলেও আমরা কিন্তু পরবর্তী যে মাস আছে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু খুব ফাস্ট আগাবো, এবং ক্লাসের সংখ্যাও বৃদ্ধি পাবে। যারা ক্লাস করছেন না তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ এই ক্লাসগুলো হয়তোবা ভবিষ্যতে রিভিশন ব্যাচে রিপিট হবে, মূল ব্যাচে রিপিট নাও হতে পারে। ভিডিও দেখে আপনাকে এটা বুঝতে হবে যারা ক্লাস করছেন না। এবং যারা ইউটিউবে ভিডিও দেখছেন তারা ক্লাস করতে চাইলে, লাইভ ক্লাস করতে চাইলে, নোট পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। এবং দ্রুত আপনাদের যেটাই করেন দ্রুত পড়াশোনা করতে হবে। একটা 4-5 মাসের লম্বা নিয়মিত পড়াশোনা ছাড়া কিন্তু এখন বার কাউন্সিলের এমসিকিউ রিটেন পাশ করা কিন্তু সম্ভব নয়। এই কারণে যারা নেক্সট পরীক্ষা দিবেন তাদের আগে থেকেই শুরু করা উচিত।
অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের প্রকৃতি কেমন হবে? কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হলো, মানে কারাদণ্ড আছে আবার অর্থদণ্ডও আছে, বোথ। সেক্ষেত্রে কি হবে? উক্ত অপরাধে বর্ণিত কারাদণ্ডের প্রকৃতির অনুরূপ হবে। এখন বলা হচ্ছে যে 3 মাস বিনাশ্রম কারাদণ্ড, সেই সাথে 500 টাকা অর্থদণ্ড। তাহলে বিনাশ্রম যেহেতু মূল কারাদণ্ডের সাথে আছে, তাই 500 টাকা অর্থদণ্ড যদি আদায় না হয় বা আসামি দিতে না চায়, তাহলে সেটার জন্য যদি আরো 10 দিন কারাদণ্ড বা 1 মাস কারাদণ্ড অ্যাড হয় বা 15 দিন কারাদণ্ড অ্যাড হয়, তাহলে সেই কারাদণ্ডটা কি হবে? বিনাশ্রমই হবে, কারণ মূল কারাদণ্ড 3 মাস বিনাশ্রম আছে তাই। আবার যদি মনে করেন 5 বছরের সশ্রম কারাদণ্ড আছে, সেই সাথে 10,000 টাকা অর্থদণ্ড। এখন 10,000 টাকা না দিলে এটার জন্য যদি 1 মাসের বা 2 মাসের বা 1 বছরের আরো যদি কারাদণ্ড অ্যাড হয়, সেক্ষেত্রে সেটা সশ্রমই হবে, কারণ মূল কারাদণ্ড সশ্রম আছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। 67, শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে, মানে শুধু ফাইন আছে, অনলি ফাইন, 2,000 টাকা ফাইন দিয়েছে, আর কোনো কিছু নাই, কারাদণ্ড নাই, 2,000 টাকা ফাইন দিলে মামলা শেষ। তাহলে অর্থদণ্ড অনাদায়ে সর্বদা বিনাশ্রম কারাদণ্ড হবে, অর্থাৎ শুধুমাত্র অনলি ফাইন হলে, অনলি সিম্পল ফাইন শুধু দেওয়া আছে, ফাইন অনাদায়ে সশ্রম কারাদণ্ড দেওয়ার কোনো সুযোগ নাই, আইনেই এখানে বলে দিচ্ছে 67 ধারায়। এখানে ফাইনের পরিমাণের উপরে যে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে সেটা আবার নির্ধারণ করেও দেওয়া হচ্ছে। অনূর্ধ্ব 50 টাকা অর্থদণ্ড অনাদায়, অর্থাৎ 1 টাকা থেকে শুরু করে যদি 50 টাকা পর্যন্ত ফাইন হয় এবং সেই টাকা যদি কেউ না দেয়, এটার পরিবর্তে 2 মাস বিনাশ্রম কারাদণ্ড ম্যাক্সিমাম বা অনূর্ধ্ব দেওয়া যাবে। অনূর্ধ্ব শব্দের অর্থ কি? সর্বোচ্চ বা ম্যাক্সিমাম। অনূর্ধ্ব 100 টাকা অর্থদণ্ড হলে, অর্থাৎ 100 টাকা পর্যন্ত, 51 টাকা থেকে যদি 100 টাকা পর্যন্ত হয়, সেক্ষেত্রে 4 মাস। এই টাকার পরিমাণগুলো এখন রেলিভেন্ট নাও মনে হতে পারে, কিন্তু আমরা আইন পড়ছি 1860 সালের। ওই সময় 50 টাকা 100 টাকার কিন্তু অনেক মূল্য আছে, ওই সময় অনেক গহনা হতো, এবং এই 50-100 টাকায় কিন্তু জমি কেনা যেত ভালোই। তো এই 50 টাকা 100 টাকা এখন রেলিভেন্ট নাই, এগুলো কি করা উচিত? অ্যামেন্ডমেন্ট করে এমন গুলো বৃদ্ধি করা উচিত, 50 থেকে 50,000 করে দেওয়া দরকার, এবং 100 থেকে 1 লক্ষ টাকা করে দেওয়া দরকার। আর অন্য ক্ষেত্রে বলতে 100 টাকার যদি অধিক হয়, 101 টাকা থেকে আনলিমিটেড যদি হয়, এই ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ 6 মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে। এটা শুধু অর্থদণ্ড হলে, সেই ক্ষেত্রে বিনাশ্রম কারাদণ্ড কতটুকু দেওয়া যাবে সেটার একটা কি দেওয়া আছে, একটা লিস্ট দেওয়া আছে বা একটা ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি, 3টা ক্যাটাগরিতে বিভক্ত করা আছে: 50 টাকা পর্যন্ত, 100 টাকা পর্যন্ত এবং 100+ পর্যন্ত। 2 মাস, 4 মাস, 6 মাস, এভাবে মনে রাখবেন। এগুলো কিন্তু বাক্য আকারে আছে বইয়ে, এবং সেটাকে দেখেন আমি কলাম আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি। জাস্ট একটু বাম পাশে এক পলক চোখ বোলাবেন, ডান পাশে চোখ বোলাবেন, তাহলে মুখস্থ হয়ে যাওয়ার কথা। 67 ধারা শুধু অর্থদণ্ড, এটার জন্য শুধু বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যাবে, এবং এটার ফাইনের সাথে বিনাশ্রম কারাদণ্ডের কানেকশন কি? 50 টাকা পর্যন্ত হলে 50 টাকা 2 মাস, 100 টাকা 4 মাস, তারপরে 100 টাকার অধিক হলে 6 মাস। এইভাবে আপনাকে চিন্তা করতে হবে, তাহলে খুব সহজে এই সংখ্যাগুলো মনে থাকা সম্ভব। কারণ নোটটাকে এমন ভাবে উপস্থাপন করেছি, একটা টেবিলের মতো মনে হচ্ছে আপনার এই অংশটুকু, তাই সহজে এটা মনে থাকার কথা। 68, অর্থদণ্ড, অর্থদণ্ডের অর্থ আদায়ে কারাদণ্ডের সমাপ্তি। সিআরপিসিতেও একই কথা বলা আছে, 386 এবং 389 ধারায় বলা হচ্ছে, মনে করেন যে একজনের শুধুমাত্র অর্থদণ্ড হয়েছে এবং এই অর্থদণ্ড সে দিতে পারলো না, সেই জন্য তার 6 মাসের কারাদণ্ড হলো। এখন সে আদালতে থেকে তাকে কোথায় নিয়ে গিয়ে যাওয়া হলো? জেলখানায়। 6 মাস কারাদণ্ড খাটতে হবে। এখন সে 2 দিন পরে বলছে যে ঠিক আছে, আমার যে অর্থদণ্ড সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলে কি করতে হবে? তাকে ছেড়ে দিতে হবে, কারণ তখন দিতে পেরেছিল না, এখন তো দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে অর্থদণ্ড আদায় করাটা, আদায় হয়ে গেলে তাকে ছেড়ে দিবে। ধারা 69, অর্থদণ্ডের অর্থ আনুপাতিক আদায়ে কারাদণ্ডের পরিসমাপ্তি। মনে করেন একটু আগে যেটা আমি বললাম, সেটা বলা হচ্ছে, একটা উদাহরণ দিয়ে দিই, এর 10,000 টাকা অর্থদণ্ড ও তা অনাদায়ে 4 মাসের বিনাশ্রম কারাদণ্ড হলো। এই যে নিচে যে লেখাটা আছে, আমি একটু ভিন্ন কালি ব্যবহার করি, এটা কিন্তু বেয়ার অ্যাক্টে নেই, আমি ইয়েলো কালার ইউজ করছি। এর 10,000 টাকা অর্থদণ্ড
ও তা অনাদায়ে 4 মাসের বিনাশ্রম কারাদণ্ড হলো। আচ্ছা, যে এই যে ইয়েলো কালার আমি যেটা ব্যবহার করছি এগুলো কিন্তু বইয়ে নাই। এটা আপনাদের বোঝানোর জন্য অনেকেই 79 ধারা আগের 2-3টা যে ব্যাচ আমার ছিল তারাই 69 এই সেকশনটা কিন্তু বুঝতে পারতেন না। তাই তাদের বোঝানোর জন্য আমি এই উদাহরণটা তৈরি করেছি। এই ক্ষেত্রে প্রতি মাস কারাদণ্ডের জন্য আনুপাতিক অর্থদণ্ড 2500 টাকা হবে। কারণ 10,000-এর জন্য 4 মাস যদি হয় তাহলে 1 মাসের জন্য 2500 টাকা হবে, তার মানে প্রতি মাসে 2500 টাকা। এখন কারাদণ্ড কারাদণ্ড সে ভোগ করতে চায়, টাকা দিবে না, বললো যে, ঠিক আছে আমি 10,000 টাকা দেবো না, 4 মাস আমি কারাদণ্ড খাটবো। এখন ভিতরে যাওয়ার পরে তার পরিবারের লোকজন যোগাযোগ করছে, করে হয়তো বা তার ভিতরে যে কষ্ট হচ্ছে, সে ভেবেছিল 4 মাস খেটে বের হয়ে আসবো, তো 4 মাস আর জেল খাটতে পারলো না। সে ভেতরে যে হয়তো বা সিদ্ধান্ত নিচ্ছে। এখন এ যদি দেখেন, কয়েকটা সিচুয়েশন আমি তৈরি করে দিয়েছি যেন বুঝতে সুবিধা হয়, ক্যালকুলেশন। এখন এইভাবে যদি সংখ্যা ব্যবহার করে একটা ক্যালকুলেশন করে দেয় এই সেকশনকে টার্গেট করে, তাহলে কিন্তু আপনারা উত্তর করতে পারবেন। আমার কেন জানি মনে হয় ভবিষ্যতে কখনো কখনো আপনার নেক্সট পরীক্ষায় হোক বা তার 2-1 বছর পরেও হোক, এখান থেকে যদি প্রশ্ন করে এরকম একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসতে পারে। যেমন লিমিটেশন একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে, হিসাব নিকাশ থাকে, এখানে একটা হিসাব নিকাশের প্রশ্ন আসতে পারে। যেমন প্রথম মাস কারাদণ্ড উত্তীর্ণ হওয়ার পূর্বেই, মনে করেন 1 মাস এখনো হয়নি, 20 দিন হয়েছে। সে বলছে ঠিক আছে, আমি 1 মাসের জন্য আড়াই আড়াই হাজার টাকা যে হয় সেটা আমি ভোগ করছি, মানে 1 মাস থাকবো আমি ভিতরে, আর বাকি 7,500 টাকা পরিশোধ করব। তাহলে সে যদি বাকি 7,500 টাকা পরিশোধ করে, তবে প্রথম মাস কারাদণ্ড উত্তীর্ণ হবার সঙ্গে সঙ্গে সে মুক্তি পাবে। কারণ 1 মাসের জন্য 2,500 টাকা খেটে মানে ভিতরে থাকার কারণে 2,500 টাকা শোধ হবে, এবং বাকি যে 3 মাসের জন্য 7,500 টাকা সে ক্যাশ দিয়ে দিচ্ছে। তার মানে জেল খাটছে 1 মাস, তার জন্য 2,500 টাকা মাফ, আর 7,500 টাকা তাকে ক্যাশ দিতে হবে। হিসাব সিম্পল। আরো একটা উদাহরণ দিই, প্রথম মাস কারাদণ্ড উত্তীর্ণ হওয়ার পর, মনে করেন 1 মাস হয়ে গেল, আজকে 30 দিন হয়ে গেছে। এখন বলছে আমার তো 30 দিন হয়ে গেল, তাহলে 2,500 টাকা মাপ, বাকি 7,500 টাকা নেন। তো বাকি 7,500 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে অবিলম্বে মুক্তি, অবিলম্ব মানে লেট করা যাবে না, সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিতে হবে, কারণ 1 মাস হয়ে গেছে। দ্বিতীয় মাস কারাদণ্ড উত্তীর্ণ হওয়ার পূর্বে সে যদি 5,000 টাকা দেয়, সে মনে করছে যে, মনে করেন যে কত হয়েছে, 55 দিন হয়েছে, তার মানে আর 5 দিন বাকি আছে 2 মাস হতে। তাহলে 2 মাস ভোগ করলে তো আড়াই আড়াই 5,000 টাকা মাফ হবে। সে বলছে ঠিক আছে আমি আর 5 দিন থাকবো আর 5,000 টাকা দিব। তাহলে দ্বিতীয় মাস যেদিন উত্তীর্ণ হবে সেই দিন তাকে ছেড়ে দিবে। তেমনি দ্বিতীয় মাস মানে 60 দিনের দিন সে যদি 5,000 টাকা দেয়, তাহলে তাকে সাথে সাথে ছেড়ে দিবে। আর তৃতীয় মাস উত্তীর্ণ হওয়ার পূর্বে যদি সে 3 মাস খাটলে তো 7,500 টাকা মাফ হবে, তাহলে বাকি থাকবে 2,500 টাকা। সে যদি 2,500 টাকা দেয়, তাহলে তৃতীয় মাস পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিবে। আর তৃতীয় মাস পূর্ণ হয়ে গেছে, তার মানে 90 দিন প্লাস হয়ে গেছে, সেক্ষেত্রে সে যদি 2,500 টাকা দিয়ে দেয়, তাহলে সাথে সাথে তাকে মুক্তি দিবে। আশা করি এই উদাহরণটা উপস্থাপন করে যে ম্যাথমেটিক্যাল একটা সিচুয়েশন সেটা বোঝানোর চেষ্টা করেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। এটাই কিন্তু জাস্ট বলা আছে আইনে যে অর্থদণ্ডের অর্থ আনুপাতিক আদায়ে কারাদণ্ডের পরিসমাপ্তি হবে। তো এটাই আনুপাতিক আকারে কতটুকু পরিশোধ করলে এবং কতটুকু জেল খাটলে সে মুক্তি পাবে, কখন মুক্তি পাবে, এই সিচুয়েশন গুলো আমি ব্যাখ্যা করেছি এই বেশ কয়েকটা উদাহরণের মাধ্যমে। আনুপাতিক শব্দটার অর্থ হচ্ছে অনুপাতে, অর্থাৎ রেশিও অনুসারে। এরপরে ৭০, অর্থদণ্ড আদায়ের সময়সীমা। কাউকে যদি অর্থদণ্ড দেওয়া হয় তাহলে কোন সময়ের মধ্যে, কত বছরের মধ্যে সেটা আদায় করতে হবে। রায়ের 6 বছরের মধ্যে সেটা আদায় করতে হবে, অথবা সে কারাবাসকালে, অর্থাৎ সে ভেতরে আছে, তার যদি 3 মাসের কারাদণ্ড হয়, 3 মাসের কারাদণ্ড হয় এবং সেই সাথে তাকে 2,000 টাকা অর্থদণ্ড দিয়েছে, তাহলে 3 মাস পরে তাকে ছেড়ে দিয়ে 6 বছর পরে, মানে বলা হলো 6 বছরের মধ্যে যেহেতু আদায় করার সুযোগ আছে, 3 মাস পর তাকে ছেড়ে দিই, পরে 2,000 টাকা আদায় করবো, তাহলে হবে না, সে তো পালিয়ে চলে যাবে। তাহলে তার যদি 3 মাস কারাদণ্ড হয়, তাহলে ওই 3 মাসের মধ্যেই কি করতে হবে, ওই কারাদণ্ড আদায়ের কালীন সময়ে ওই 2,000 টাকা অর্থদণ্ড আদায় করে নিতে হবে। কারণ ওই আসামিকে, মানে চোর পালিয়ে যাওয়ার পরে বুদ্ধি বের করে হবে না, আসামি হাতে নাতে ভেতরে থাকা অবস্থাতে, মানে হাতের কাছে থাকা অবস্থাতে তার টাকাটা কালেকশন করে নিতে হবে। তাকে ছেড়ে দেওয়ার পরে তাকে কিন্তু খুঁজে পাওয়া বিপদ হতে পারে। এই কারণেই বলা হচ্ছে যে কোনো একটা, যেটা আগে আসে। এখন কেউ যদি 10 বছরের কারাদণ্ড হয়,
10 বছরের কারাদণ্ড হলে তাহলে 6 বছরের মধ্যে কালেকশন করতে হবে, কারণ সে 10 বছর থাকা মানে 6 বছরটা তো ছোট হলো, অর্থাৎ যেটা আগে হবে। তারা মোটর সাইকেল কিনেন বা কোনো গাড়ি কিনেন, দেখবেন যে কি থাকে, ওয়ারেন্টি থাকে, বলা থাকে যে আগামী 3 মাস পর একটা সার্ভিসিং করবেন, অথবা 5,000 কিলোমিটার যাওয়ার পরে একটা সার্ভিসিং করবেন, এরকম একটা টার্ম থাকে, যেটা আগে আসবে সেটা। তো তেমনি এখানে এটা অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ 6 বছর এবং কারাবাসের মধ্যে যেটা ছোট হবে। 6 বছর যদি আগে এক্সপায়ার হয়ে যায় তাহলে 6 বছরের মধ্যে করতে হবে। আর যদি কারাবাস, আচ্ছা আরেকবার আমি বিষয়টা বলি, আপনাদের কাছে হয়তো বা জটিল হতে পারে। তো আমি যেটা বলছিলাম যে 6 বছর ভোগ করার পরেও যদি আসামি এর পরেও ভোগ করে, তারপরেও 6 বছরের মধ্যে কালেকশন করে নিতে হবে। কিন্তু 6 বছরের থেকে যদি কারাবাস বা ইমপ্রাইজনমেন্ট যদি কম হয়, সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে করে নিতে হবে। একটু আগে যেটা আমি বললাম, ছেড়ে দেওয়ার পর কোথায় খুঁজবো তাকে। কারাবাসকালে আসামির যদি মৃত্যু হয়, তাহলে মনে করেন একজন আসামিকে 10,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে, ফাইন করা হয়েছে, এবং সে কারাভোগ করতে গিয়ে সে মারা গেছে, 2-3 মাস পরে সে মারা গেল। তাহলে কি তার টাকাটা মাফ হবে? বলা হচ্ছে মাফ হবে না। তার যদি সম্পত্তি থাকে, ব্যাংকে টাকা থাকে, স্থাবর বা অস্থাবর কোনো সম্পত্তি থাকে, তার কার আছে, তার ব্যাংকে ক্যাশ আছে, সেক্ষেত্রে সেখান থেকে রিকভারি হবে। তার যদি কোনো স্থাবর সম্পত্তি থাকে, তার বাড়ি থাকে, পুকুর থাকে, জমি থাকে, সেক্ষেত্রে সেটা থেকে আদায় করা যাবে। প্রয়োজনে সেটা অকশন বা নিলামে তুলে আদায় করতে হবে। অর্থাৎ আসামির সম্পত্তি হতে অর্থদণ্ড আদায় করা যাবে। এখন মনে করেন সন্তান মিস্টার এক্স, তিনি কারাভোগ করছেন, তার নিজের সম্পত্তি নাই কিন্তু তার বাবার সম্পত্তি আছে বা তার ভাইয়ের সম্পত্তি আছে, তাহলে কিন্তু নিজের সম্পত্তি না হলে আদায় করা যাবে না, এটাই বলা হচ্ছে। এখন বাবার সম্পত্তি আছে কিন্তু বাবা তো বেঁচে আছে, আর বাবা বেঁচে থাকা অবস্থায় কি সন্তানদের নামে সম্পত্তি কি হয় না, ইনহেরেন্ট করে না, বা সাকসেশন অনুসারে সম্পত্তি পায় না। যতদিন বাবা বেঁচে আছে ততদিন বাবাই ভোগ করবে, বাবারই মালিকানা থাকবে। বাবা মারা যাওয়ার পরে এটা সাকসিড করবে বা ইনহেরিট করবে বা উত্তরাধিকার সূত্রে পাবে। ধারা 71, এই 70 থেকে কিন্তু প্রশ্ন আসে, কতিপয় অপরাধের সমবায়ে গঠিত অপরাধের শাস্তির সীমা সিআরপিসির 35 এবং 235 ধারা মতে চার্জ ও মামলার সংখ্যা নির্ধারিত হবে। আমরা সিআরপিসি তে 235 যখন পড়বো এটা আরো ক্লিয়ার হবো। খুবই ইন্টারেস্টিং 235, এমসিকিউ রিটেন, খুবই বারবার রিপিটেড প্রশ্ন আসে এখান থেকে। 71 ধারায় বলা হচ্ছে, এটার মতো কিছুটা যেহেতু এখানে কানেকশন আছে বলে এই ধারাটা আমি উল্লেখ করে দিয়েছি। একজনকে বেত্রাঘাত, একই কার্যের অংশ, একটি শাস্তি হবে। মনে করেন যে একজনকে 10টা যদি মারলে, 10টা আঘাত করার জন্য যে শাস্তি হবে, 100টা আঘাত করার জন্য শাস্তির পরিমাণ বেশি হবে, কিন্তু একবারেই উল্লেখ করতে হবে, তার মানে শাস্তিটা একটা হবে, আলাদা হবে না। আর ভিন্ন ভিন্ন ব্যক্তিকে আঘাত করেছে, মনে করেন একজন ব্যক্তি দুইজন ব্যক্তি আঘাত করেছে, এক্স এবং ওয়াই কে, সেক্ষেত্রে এক্স কে আঘাত করার জন্য কয়টা আঘাত করেছে সেই বিবেচনায় একটা শাস্তি হবে, ওয়াই কে আঘাত করার জন্য আলাদা শাস্তি হবে। মামলা একটা হতে পারে বা আলাদা হতে পারে, কিন্তু শাস্তি আলাদা অবশ্যই হবে। আমরা যখন 235 পড়বো সিআরপিসির, এই বিষয়টা আরো ক্লিয়ার হবে, কারণ সেখানে উদাহরণ থাকবে। তারপরে আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি। 72, কতিপয় অপরাধের কোনটির জন্য দোষী সন্দেহ থাকলে, তাহলে বেনিফিট যদি দিতে হয়, তাহলে ডাউট তৈরি হয়েছে, তাহলে বেনিফিট অফ ডাউট আসামি পাবে। মনে করেন যে খুন করেছে না কালপেবল হোমিসাইড, মানে খুন করেছে না সে নরহত্যা করেছে। আমরা 299 ধারা এবং 300 ধারা যখন পড়বো তখন এগুলো বুঝতে পারবো। বিশেষ করে 300 ধারাতে এটা ক্লিয়ার করা আছে। তো যদি খুন করে, 200 302 ধারায়, 302 ধারায় শাস্তি হবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। আর যদি কালপেবল হোমিসাইড বা নরহত্যা করে, সেক্ষেত্রে 304 ধারায় শাস্তি হবে সর্বোচ্চ যাবজ্জীবন। এখন বোঝা যাচ্ছে না যে এটা খুন হবে না কালপেবল হোমিসাইড হবে, কোনোভাবে তদন্তও বের হয়ে আসছে না, সাক্ষ্য প্রমাণেও একটা কি থাকছে, সন্দেহ থাকছে। কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এর দ্বারাই কিন্তু ভিকটিম মারা গেছে। তো এটা কালপেবল হোমিসাইড না মার্ডার, এটা ডিসাইড করা যাচ্ছে না। তখন কি হবে, যে অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি তা প্রদান করতে হবে। তার মানে কালপেবল হোমিসাইড যদি 304 ধারা অনুসারে দেওয়া হয়, তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে, মৃত্যুদণ্ড না দিলেও চলছে।
এটা বলা হচ্ছে, অর্থাৎ বেনিফিট যে তৈরি হলো, সরি, যে ডাউট তৈরি হলো সেটার বেনিফিট কে নিবে? আসামি। আসামিকে কম শাস্তি দিতে হবে, বেশি শাস্তি দিতে হবে এটা কিন্তু বলা হচ্ছে না। 73, নির্জন কারাবাস বা সলিটারি কনফাইনমেন্ট। সলিটারি কনফাইনমেন্ট শব্দের অর্থ কি? নির্জন কারাবাস, এভাবে প্রশ্ন আসতে পারে। তো নির্জন কারাবাসের বিধান দেওয়া আছে প্রথমে 63 এবং 64 ধারাতেও আছে। কারাদণ্ডের মেয়াদ সর্বাধিক 6 মাস হলে, একটু আগে দেখলাম আমরা অর্থদণ্ডের সাথে অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড কতটুকু হবে সেটা, এখানেও একটা লিস্ট আছে। যদি 6 মাস বা তার কম হয় সেক্ষেত্রে নির্জন কারাবাস সর্বোচ্চ 1 মাস দেওয়া হবে, অনধিক 1 মাস। আর কারাদণ্ডের মেয়াদ যদি অনধিক 1 বছর হয় তাহলে নির্জন কারাবাস অনধিক 2 মাস দেওয়া যাবে। আর কারাদণ্ডের মেয়াদ 1 বছরের যদি অধিক হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 3 মাস দেওয়া হবে, এবং এটাই সর্বোচ্চ। অর্থাৎ কারো যদি যাবজ্জীবন কারাদণ্ডেও হয় তাও সর্বোচ্চ নির্জন কারাবাস 3 মাস দেওয়া যাবে, 3 মাসের উপরে নির্জন কারাবাসের বিধান নাই। নির্জন কারাবাস দিলে একজন ব্যক্তিকে একটি আলাদা সেলে রাখা হবে এবং তার সাথে অন্যদেরকে মিশতে দেওয়া হবে না। সে অন্যদের সাথে কথাবার্তা বলার সুযোগ পাবে না। ছোট্ট একটা জায়গা থাকবে যেটা দিয়ে তাকে খাবার দেওয়া হবে, এবং ছোট্ট একটা জায়গা দিয়ে আলো প্রবেশ করবে, বাতাস প্রবেশ করবে। মানে একেবারে তাকে একটা ছোট্ট জায়গায় রাখা হবে, সেখানে ছোট্ট একটা বাথরুম থাকবে, সেখানে অ্যাটাচ বাথরুমের মতন, অ্যাটাচ বাথরুমই তার বেডরুম। আমরা যে ফ্ল্যাট গুলোতে থাকি, শহরে বিশেষ করে অ্যাটাচ বাথরুম থাকে, তো যতটুকু থাকে অনেক সময় এই সেলগুলো তার থেকেও ছোট হয়। ওই একটা সেলের মধ্যে একটা বাথরুম থাকে, এবং বাথরুমের এক সাইডে কি থাকে? একটা ঘুমানোর জায়গা থাকে, এবং তার মধ্যেই সবকিছু। কেন এরকম কষ্টের জায়গায় রাখা হয়? কারণ তারা, আসামিরা এরকম দুর্ধর্ষ যে তাদেরকে যদি ভেতরে সবার সাথে মিলেমিশে থাকার সুযোগ করে দেওয়া হয়, বা এক সেলে 4-5 জন একসাথে থাকে, গণরুমে থাকতে দেওয়া হয়, তো গণরুমে রাখলে অন্যদেরকে আঘাত করে তাকে কি করতে পারে? আহত নিহত করে ফেলতে পারে। তাই আলাদা করে রাখা হয়। আর 3 মাসের অধিক যদি কোনো ব্যক্তিকে এভাবে আলাদা রাখা হয় তাহলে তার মানসিক বিকৃতি দেখা দিতে পারে। এই কারণে মানবিক বিবেচনায় সর্বোচ্চ 3 মাস রাখা যাবে। সর্বোচ্চ নির্জন কারাবাস 3 মাস পর্যন্ত দেওয়া যাবে, সেটা আমি আবারও রিপিট করে দিয়েছি যেন আপনাদের কনফিউশন তৈরি না হয়। ধারা 74-এ বলা হচ্ছে 3 মাস যে কারাদণ্ড দেওয়া হলো নির্জন, তো এই 3 মাসটা কি এক টানা 3 মাস কন্টিনিউয়াস রাখা যাবে, না ইনস্টলমেন্টে বা ধীরে ধীরে রাখতে হবে কয়েকদিন কয়েকদিন করে? নির্জন কারাবাসের সীমা, লিমিট অফ সলিটারি কনফাইনমেন্ট, একটানা বা এক নাগাড়ে নির্জন কারাবাস 14 দিনের বেশি হবে না। তো এখানেও একটা লিমিটেশন করে দেওয়া হচ্ছে যে কারো 3 মাস বা 2 মাস বা 1 মাসের যদি নির্জন কারাবাস হয় তাহলে টানা এই 1 মাস বা 2 মাস বা 3 মাস রাখা যাবে না। সেক্ষেত্রেও তার মানসিক সমস্যা দেখা দিতে পারে, শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। তাহলে কি করতে হবে? নিয়ম কি? টানা সর্বোচ্চ 14 দিন রাখা যাবে, তারপরে কিছুদিনের ব্রেক দিতে হবে, দিয়ে আবার তাকে রাখতে হবে বাকি সময়টুকু। নির্জন কারাবাসের পূর্বে এবং পরে বিরাম রাখতে হবে বা ব্রেক দিতে হবে। যেমন আমরা হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কি থাকে? একটা লাঞ্চ ব্রেক থাকে দুপুরে, এরকম। তো ব্রেক দিয়ে দিয়ে তারপরে কারাবাস দিতে হবে, নির্জন কারাবাস। কারাদণ্ডের মেয়াদ 3 মাসের যদি অধিক হয় সেক্ষেত্রে নির্জন কারাবাস মানে একটি মাসে 7 দিনের বেশি হবে না। এখন যদি নির্জন কারাবাস যেটাই হোক না কেন, এখন কারাদণ্ড যদি 3 মাস বা তার বেশি হয়, অর্থাৎ সে যেহেতু অনেকদিন থাকছে, তাকে টানা 14 দিনেও যাওয়া যাবে না, তখন 7 দিন 7 দিন করে দিতে হবে মাসে। আজকের সর্বশেষ ধারা, ধারা 75। পূর্বে দণ্ডবিধির দ্বাদশ, মানে পেনাল কোডের দ্বাদশ একটা অধ্যায় আছে, সেখানে কি বিষয় আছে? মুদ্রা ও স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ। কেউ যদি মুদ্রা মানে কারেন্সি, টাকা যদি জাল টাকা তৈরি করে বা জাল জানার পরেও নিজের কাছে রাখে তাহলে এগুলো অপরাধ হবে, এটার জন্য শাস্তির বিধান আছে। সেটা বিদেশি টাকা হয়, মানে বিদেশি কারেন্সি যদি হয়, কোনো রুপি হয়, ডলার হয়, সেক্ষেত্রেও যেমন শাস্তি আছে। বাংলাদেশি যদি কারেন্সি হয়, টাকা হয়, সেক্ষেত্রেও কিন্তু সাজা আছে। সেক্ষেত্রে আবার স্ট্যাম্পের ক্ষেত্রে যদি হয়, সরকারি স্ট্যাম্প যদি কেউ কি করে, নকল করে বা জাল করে, সেক্ষেত্রেও সাজা আছে। কত অধ্যায়? দ্বাদশ অধ্যায়। এবং সপ্তদশ অধ্যায় হচ্ছে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। এর মধ্যে প্রথমেই আছে 374 ধারায় চুরির সংজ্ঞা, এবং 378 ধারায়, সরি, 378 ধারায় চুরির সংজ্ঞা আছে, এবং 379, 380, 381, 382, এই পরবর্তী ধারাগুলোতে আছে হচ্ছে
বিভিন্ন পরিস্থিতিতে চুরির সাজা। তো এই ধরনের অপরাধ যদি কেউ করে থাকে এই অধ্যায়ের অধীনে অপরাধের জন্য কোনো ব্যক্তির যদি আগেই পূর্বেই 3 বছর বা অধিক কারাদণ্ডে দণ্ডিত হয়, মনে করেন একজন ব্যক্তি মিস্টার এক্স, তার অভ্যাসই হচ্ছে চুরি করা বা জাল টাকা তৈরি করা। তো একটা মামলা হয়েছিল 2000 সালে, সেখানে তার 3 বছরের কারাদণ্ড হয়েছে। তারপর দীর্ঘদিন পর সে 2025 সালে এসে কি করছে, আবারও ওই একই কাজ করছে। অথবা যদি রিসেন্ট ঘটনা বলে 2024 সালে সে চুরি করেছে, করে তার 3 বছরের জেল হয়েছে। এখন সেই আসামি যদি 3 বছর জেল ভোগ করার পরে আপনার 2030 সালে যে আবার যদি চুরি করে এবং 2030 সালে তার বিরুদ্ধে মামলা হয়, সেক্ষেত্রে উক্ত অধ্যায়ের অধীনে পরবর্তী পুনরায় অপরাধে দোষী সাব্যস্ত হলে এটাকে বলে হ্যাবিচুয়াল অফেন্ডার, মানে বারবার অপরাধ রিপিট করছে। কোন অপরাধ, চোরের অপরাধ বা এই যে জাল মুদ্রা তৈরি করার অপরাধ বা জাল স্ট্যাম্প তৈরি করার অপরাধ, এই ধরনের যদি অপরাধ করে তাহলে তাকে ওই যে প্রথমে চুরি করলে সর্বোচ্চ কিন্তু কি দেওয়া যায়, বাইরে কোনো কিছু চুরি করলে 3 বছর সাজা দেওয়া যায়, এবং বাড়ির ভেতরে বা কোনো আবদ্ধ স্থানে যদি চুরি করে সেক্ষেত্রে সাজার পরিমাণ 7 বছর হয়ে যায়। কোনো চাকর চুরি করলেও 7 বছর। এবং যদি অস্ত্র শস্ত্র সাথে করে নিয়ে চুরি করে, মানে যদি ধরা পড়ে তাহলে আঘাত করবে, সে চুরি করতে গেছে কিন্তু অস্ত্র সাথে নিয়ে যায়, সেক্ষেত্রে তার সাজা হতে পারে 10 বছর। তো এই 10 বছরের মধ্যে তাকে কি দেওয়া হলো, 3 বছর বা তার বেশি দেওয়া হলো। 7 বছর মনে করেন জেল দেওয়া হয়েছে বা 3 বছরই দেওয়া হয়েছে 2024 সালের মামলায় বা পূর্বের কোনো মামলায়। পরবর্তী মামলাতে সে যদি আবার ধরা পড়ে একই ধরনের অপরাধের ক্ষেত্রে, তাহলে চুরির জন্য সর্বোচ্চ 10 বছর দেওয়া যায়, 10 বছর দেওয়া যাবে না, সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া যাবে। আমি এখানে একটা চিহ্ন ব্যবহার করেছি, এটা হচ্ছে স্যান্ড টাইমার। এর মধ্যে এটা কাচের পাত্র, এর মধ্যে কি থাকে, বালু থাকে। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে এই যেখানে স্যান্ড টাইমার থাকবে তার মানে এখানে শাস্তির বিধান বোঝানোর চেষ্টা করেছি। শাস্তি শব্দটা না লিখে আমি এই চিহ্নটা ব্যবহার করেছি, এই চিহ্ন দেখলেই বুঝতে পারবেন এখানে কি শাস্তির বিধান আমি উল্লেখ করেছি। তাহলে চুরি করেছে যেটা সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড হতে পারে, কিন্তু তাকে 10 বছর না দিয়ে যাবজ্জীবনও দেওয়া যাবে। কেন? কারণ সে রিপিটেড অফেন্ডার বা হ্যাবিচুয়াল অফেন্ডার, অভ্যাসগতভাবে সে চোর, তাকে তাকে আটকাতে হবে। অথবা যদি মনে করে যে 10 বছর দিব, তাও দিতে পারে। এখন ঘটনার পরিস্থিতি অনুসারে দিতে হবে, এবং সে কতবার রিপিটেড অপরাধ করেছে সেই অনুসারে দিতে হবে। সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। তাহলে আমি যদি 75 ধারাকে টার্গেট করে প্রশ্ন করি, যে কোনো ব্যক্তির চুরির জন্য সর্বোচ্চ কত বছরের সাজা হতে পারে, সর্বোচ্চ কত বছরের সাজা হতে পারে, যার পূর্বেও অপরাধের অভ্যাস আছে, বা দ্বিতীয় অপরাধের ক্ষেত্রে, সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তো চুরির ক্ষেত্রেও যাবজ্জীবন দেওয়া যাবে, মুদ্রা বা স্ট্যাম্প জাল করার ক্ষেত্রেও দেওয়া যাবে। তো এই ছিল আজকের আলোচনা। আজকে আমরা পড়লাম হচ্ছে পার্ট 3, ধারা 53 থেকে 75, বিগত সালের এমসিকিউ প্রশ্নাবলী। অর্থাৎ এখানে বার কাউন্সিল এবং জুডিশিয়ারির প্রশ্ন আছে। প্রথমে দেখেন কি প্রশ্ন আছে, দণ্ডবিধিতে কত প্রকার দণ্ড বা শাস্তির বিধান আছে। কোন সালে এটাকে দণ্ড বলেছে, কোন সালে শাস্তির বিধান। মনে করেন আপনাদের জন্য কি আসলো, কত প্রকারের পানিশমেন্ট আছে, শব্দটা ইংরেজি ব্যবহার করলো। এবং দ্য পেনাল কোড 8960 এ কত প্রকারের পানিশমেন্টের বিধান আছে, ইংলিশ এবং বাংলা মিক্সড করে প্রশ্ন আসলো। এভাবে যদি আসে তাহলে কত হবে, 5 প্রকার। এই যে উত্তর খ, ধারা 53 থেকে আসে। তো এখানে পেনাল কোডের অধীন অনুমোদিত সাজা নয়, অর্থাৎ কোন সাজাটা দেওয়া যায় না। দেখেন কারণও দেওয়া যায়, মৃত্যুদণ্ড দেওয়া যায়, সম্পত্তি বাজেয়াপ্ত মানে ফরফেচারও করা যায়, কিন্তু বেত্রাঘাত দেওয়া যায় না। বেত্রাঘাত আগে ছিল কিন্তু এখন নাই, এটাও 53 ধারাতে আছে, একটু আগে আমি পড়ালাম। তারপর দণ্ডবিধিতে কোন শাস্তির বিধান নেই, এটা জুডিশিয়ারি 14-তে ছিল। দেখেন এর আগে পেনাল কোড বলছে, এবার বলছে দণ্ডবিধিতে। আগে কিন্তু এই আইনের নাম বাংলাতে ব্যবহার করা হতো, কিন্তু এখন আইনের নাম আর বাংলায় ব্যবহার করা হচ্ছে না দেখছি, ইংরেজি টেক্সট দেওয়া হচ্ছে, দ্য পেনাল কোড 8960 এইভাবে ব্যবহার করা হচ্ছে। বাংলা বর্ণ না, বরং ইংলিশ বর্ণ ব্যবহার করা হচ্ছে। তো এখানেও বেত্রাঘাত, অর্থাৎ এই 2 আর 3 নম্বর প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন। যেটা বার কাউন্সিল 13 সালে আসছিল সেটাই জুডিশিয়ারি 14-তে রিপিট হয়েছে। তো এইভাবে নিজের বর্ণিত কোন বক্তব্যটি সঠিক, 2015 সালে প্রশ্ন। এখানে আছে দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম, এটা আমরা দেখলাম 53 ধারার ব্যাখ্যার মধ্যে আছে।
53 ধারায় কিন্তু পড়ছি, তাহলে 53 ধারা থেকে অলরেডি 4টা প্রশ্ন রিপিট হয়েছে। দেখেন এখানেও 53 ধারা, এখানেও 53 ধারা। তাহলে 53 ধারা থেকে দেখেন কত প্রশ্ন আসছে। এটা কি যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরূপ হবে? তাহলে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা কি হবে? সশ্রম হবে। অর্থাৎ 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন সেম, কিন্তু চেহারা পরিবর্তন করে আসছে। এটা 15 সালে, এটা জুডিশিয়ারি 14 সালে। অর্থাৎ এবার জুডিশিয়ারিকে ফলো করেছে বার কাউন্সিল, আগের প্রশ্নটাকে বার কাউন্সিলকে ফলো করেছে জুডিশিয়ারি, এরকম যদি বলি। হয়তোবা জুডিশিয়ারি প্রশ্ন করার সময় বার কাউন্সিলের প্রশ্ন দেখেননি, আমরা হয়তোবা ধারণা করছি যে ফলো করেছে। হয়তোবা কাকতালীয় ভাবে মিলে গেছে, এটা ভাবতে পারি। কিন্তু আমরা যদি চিন্তা করি যে 2020 সাল থেকে যে প্রশ্নটা শুরু হয়, ফেব্রুয়ারি 2028, সরি 28 ফেব্রুয়ারি 2020, এই যে প্রশ্নটা তৈরি হয়, এই প্রশ্ন থেকে বার কাউন্সিলের প্রশ্ন আর বার কাউন্সিল করে না, জুডিশিয়ারি তৈরি করে। তো এখান থেকে আমরা বলতে পারবো যে হ্যাঁ, ফলো করছে। কারণ এখানে প্রশ্নকর্তা একই কর্তৃপক্ষ। দণ্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিতে বৈধ নয়, অলরেডি আমরা এই ধরনের প্রশ্ন দেখেছি। এটা যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম, এখানে যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম দেওয়ার কিন্তু বিধান নাই, সর্বদা সশ্রম হবে। বাকি তিনটা কিন্তু দেওয়ার বিধান আছে, নির্জন কারাবাস দেওয়া যায়, সম্পত্তি বাজেয়াপ্তকরণ করা যায়, মৃত্যুদণ্ডও করা যায়। তাহলে এখানে নির্জন যেহেতু কারাবাস আছে, এখানে উত্তর হবে ঘ। এখানে ধারা 53 আছে, 53-এর সাথে 73টাও যুক্ত করা যেতে পারে, কারণ নির্জন কারাবাস তো 73-এ আছে। এখানে 73 ধারাকেও টার্গেট করে প্রশ্ন করা হয়েছে, এটা আমরা বলতে পারি। অথবা 53 পড়লে আপনি জানতে পারবেন যে যাবজ্জীবন কারাদণ্ড কখনো বিনাশ্রম হয় না। জাস্ট 53 পড়লেও ঘ নম্বর যে সঠিক উত্তর নয়, সেটা মানে বৈধ শাস্তি নয়, অর্থাৎ সঠিক উত্তর, এটা বোঝা যায়। পেনাল কোড এ বর্ণিত দ্বীপান্তর এর শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকারের কারাদণ্ড দিয়ে তাহা হইল। দেখেন এখানে 53 ধারা থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আমি বলছিলাম যে হয়তোবা এটা থেকে প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু একবার প্রশ্ন এসেছে 15-তে। তাহলে এটা যাবজ্জীবন কারাদণ্ড, এটা স্থলাভিষিক্ত হয়েছে, এবং স্বল্প মেয়াদা দ্বীপান্তর কিন্তু বাতিল হয়ে গেছে। স্থলাভিষিক্ত মানে একটার পরিবর্তে আরেকটা। সরকার মৃত্যুদণ্ড হ্রাস করতে পারে কত ধারা অনুযায়ী? 54 ধারা অনুযায়ী। আর যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে কত ধারা অনুযায়ী? 55 ধারা অনুযায়ী। পরেরটাতে আছে দেখেন 55 ধারা। যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকে উক্ত কারাদণ্ডকে সরকার অনধিক কত বছরে হ্রাস করতে পারে? 55 ধারাতে আছে, তাহলে সর্বোচ্চ অলরেডি আমি বলেছি 20 বছর। তাহলে 20 বছরের বেশি দেওয়া যাবে না, এটা আমরা 55-তে অলরেডি পড়লাম আজকে। তাহলে আমার নোটে যেভাবে আছে সেটা যদি মনে রাখতে পারেন, তাহলে প্রশ্ন যদি বিগত সালে যেগুলো আসছে সেগুলো যদি একটু পরিবর্তন করেও আসে, তাহলে কিন্তু আপনারা উত্তর করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি বাকিগুলো আর পড়ে দিলাম না, আপনারা বাকিগুলো পড়ে নিবেন। ভিডিও থেকেও পড়তে পারেন, অথবা এই নোটটা পাওয়ার পরে আপনারা পড়তে পারবেন। আমি একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। তো আজকের ক্লাস এতটুকুই। আপনাদের যদি আজকের ক্লাস বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন। আমি সবাইকে আমি লাইনে আসার সুযোগ করে দিয়েছি, এখন আর হাত উত্তোলন করতে হবে না। আপনারা চাইলেই নিচ থেকে মাইক অন করে আপনারা ক্লাসে জি আসতে স্যার। পারবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসেদ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? এই একটু সামান্য এখনো কাশি আছে, ক্লিয়ার হচ্ছে না। কারণ যাক, আল্লাহ পাক গরম আপনাকে লাগছে। দ্রুত সুস্থ করুন। হ্যাঁ, দোয়া করবেন। গরম লাগছে, তখন হয়তো এসি ছেড়ে দিচ্ছি বা ফ্যান চলছে। আবার আজকে সারাদিন রাজশাহী ইউনিভার্সিটিতে ছিলাম, সেখানেও এসির মধ্যে ছিলাম। তো এই কারণে একটু কষ্ট হচ্ছে, রিকভারি করব, ওষুধ খাচ্ছি। আচ্ছা বলেন, কি প্রশ্ন আছে? আচ্ছা স্যার, প্রশ্নটা হচ্ছে, গত দুইটি ক্লাসের ক্লাসগুলো আমরা কি আপনার ইউটিউব চ্যানেলে পাবো? আমি গ্রুপে তো লিংক দিয়ে দিয়েছি, গ্রুপে টাচ করলেই তো ইউটিউব থেকে আপনি দেখতে পাবেন। দেখতে পাননি আপনি? জি জি জি। আর আমাদের যে ক্লাস টেস্টটা হবে, এটা প্রথম ক্লাস টেস্টটা কত তারিখে হতে পারে? আপনাকে রুটিন দিয়েছি, রুটিন এই ধরনের প্রশ্ন। আমি আপনাকে লাইনে আসার সুযোগ দিয়েছি আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলার জন্য। আপনি রুটিন নিয়ে প্রশ্ন করছেন। আপনার রুটিন নিয়ে প্রশ্ন থাকলে আলাদা আমাকে মেসেজ করবেন, আমি সেখানে বলে দিব। জি আপনি কি রুটিন লক্ষ্য করেননি? জি, দেখেছিলাম, বাট ওই কিছু বলে এটাকে আচ্ছা, রুটিন ডাউনলোড করে নেবেন। আরেকটা আমি মনে এই নাই আর মুহূর্তে, কি। আচ্ছা আমি এই মুহূর্তে আবার রুটিনটা গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ।
আমি জি এই জি। মুহূর্তে রুটিনটা আবারও গ্রুপে দিয়ে দিচ্ছি। এই যে রুটিনটা গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি প্রথম পরীক্ষা আছে আগামী মাসের 2 তারিখে, শনিবারে। সত্যি। আপনারা রুটিন দিলে রুটিনটা ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? জি জি। আর কোনো স্যার কোনো আরেকটা যদি কোশ্চেন জিজ্ঞাসা আছে। থাকে, ক্লাসের বাইরে যদি জিজ্ঞাসা থাকে আমাকে মেসেজ করবেন। আমি তো সারাদিনই, আমি শুধু 24 ঘন্টা প্রায় আমার হোয়াটসঅ্যাপ খোলা থাকে আপনাদের জন্য। আপনারা আমার স্টুডেন্ট যারা মেসেজ করবেন, অবশ্যই কি করব, আমি সেটা রিপ্লাই দিব। আচ্ছা স্যার, বলেন। নির্জন কারাবাসটা যদি একটু বলতেন আবার। নির্জন কারাবাস। মনে করেন এখন এই ঘরে আমি একা আছি, কেউ নাই, ঠিক আছে? এই শব্দের অর্থ কি? একা থাকা, নির্জন থাকা। এখন মনে করেন এই রুমে একটা এই পাশে অ্যাটাচ বাথ আছে, হ্যাঁ, এই এই দিকে একটা অ্যাটাচ বাথ আছে, আশা করি দেখা যাচ্ছে। তো এই অ্যাটাচ বাথে একটা বাথরুম আছে। এখন এই অ্যাটাচ বাথে যদি কাউকে বন্দি রাখা হয়, এটা নির্জন কারাবাস। কেন নির্জন কারাবাসে রাখা হয়? দুর্ধর্ষ আসামি, সে খুন করেছে বা রেপ করেছে, আপনার কথা একটু পরে। তাহলে তাকে তাকে যদি সবার সাথে রাখা হয় তাহলে অন্যদেরকে কি করতে পারে? সে ক্ষতিগ্রস্ত করতে পারে। বুঝতে পেরেছেন? আর কি জি জানতে চান স্যার, জি নির্জন জি কারাবাস জি। সম্পর্কে? ক্লিয়ার ক্লিয়ার। আর নির্জন কারাবাসটা নিয়ে একটু কনফিউশন ছিল আর কি আমার। হুম হুম। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা স্যার, আমি আসসালামু বলতে চাচ্ছি আলাইকুম। স্যার, ওই মাঝখানে স্যার কুইজ শুরু করছিলেন, ওই কুইজটা যদি আবার স্যার শুরু করতেন ওইভাবে দিলে পরে আমাদের যে যে ভাইব্রেশনটা পড়ার প্রতি, ওই হ্যাঁ হ্যাঁ। ভাইব্রেশনটা মানে চলমান থাকে। তো স্যার ওইটা যদি আবার ওই একটু যে কন্টিনিউ করতেন, যে কুইজ 2টা বা 3টা করে যদি কুইজ দিতেন, তাহলে আমরা ওই যে উত্তর খুঁজে গরু খুঁজে খুঁজে খুঁজে। গরু গরু মেরে ফেললো, সেটা কি হবে, তাই না? জি জি, ওটা অপরাধ। অ্যান্সারটা একটু বলে দেন। আমি আচ্ছা, গরু অলরেডি গরু ফার্স্ট। মেরে ফেললো, গরু হ্যাঁ, মেরে ফেলে সেটা মার্ডার হবে না, কিন্তু গরু একটা অপরাধ। মানুষের কি? গরু হচ্ছে একটা স্থাবর পদ। সম্পত্তি না অস্থাবর সম্পত্তি, বলেন? মিনস দুষ্ট মন নাকি? গরু হচ্ছে একটা অস্থাবর মানুষের কি সম্পদ। অ্যাসেট বা সম্পত্তি, অস্থাবর সম্পত্তি। গরু হচ্ছে জি অস্থাবর স্যার। সম্পত্তি। তো কারো যদি গরু মেরে ফেলে, সেক্ষেত্রে তার সম্পত্তি নষ্ট হয়ে গেল না? গরু মেরে ফেললো, কিন্তু ওই গরুটা যদি চুরি করে নিয়ে যেত, তাহলে চোরের লাভ হতো। কিন্তু গরু মেরে ফেলেছে, মেরে ফেললো, তারও লাভ হলো না, মালিকের ক্ষতি হলো। জি স্যার। তাহলে এটাকে কি বলা হবে? স্যার আমি বলবো একটু। হ্যাঁ বলেন। এটাকে বলা হবে হচ্ছে ক্ষতি। এটা আমরা পড়বো 425-এ, হ্যাঁ। এটা পড়ালাম হচ্ছে মানুষকে মেরে ফেললে শুধুমাত্র সেটা মৃত্যু হবে, কারণ মানুষের জীবনই পেনাল কোড অনুসারে জীবন বলা হবে। এটা আমি গত ক্লাসে যখন পড়ালাম, তাই সেখান থেকে প্রশ্ন করেছিলাম। হ্যাঁ বলেন। আমি স্যার, অন্যায় ভাইয়া। হ্যাঁ, এই ধরনের কুইজ গুলো যদি স্যার চলমান রাখতেন আমাদের জন্য ভাইয়া, ভালো হতো, একটু আচ্ছা, খোঁজাখুঁজি আজকের থেকে করতাম। আমি একটা একটা কুইজ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই ধরনের নির্দেশনা থাকলে আমাকে মেসেজ করে দিবেন, হ্যাঁ, তাহলে আমার বেশি মনে থাকবে। আচ্ছা, তারপরে আর স্যার রনুফা যাবজ্জীবন খাতুন। বছর। যাবজ্জীবন। স্যার যাবজ্জীবন 30 বছর হইলে পরে শুধু 20 বছর মাফ হয়, কিন্তু 30 বছর হইলে কি 30 বছর মাফ হয় না স্যার? হ্যাঁ হতে যেটা পারে যে 54। রাষ্ট্রপতি 20 বছর। হ্যাঁ 54, 55 বা 55 এ ধারা অনুসারে, 54 এবং 55 সালে সরকার, এবং 55 এ অনুসারে পুরোটাই মাফ করে দিতে পারে। ও আচ্ছা আচ্ছা স্যার, এইটাই স্যার জানার ছিল। হুম হুম। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে বলা হচ্ছে তারপর সর্বোচ্চ সর্বোচ্চ 20 বছর দিতে পারবে, সর্বনিম্ন 0 দিতে পারে। বুঝেননি? আচ্ছা স্যার, আচ্ছা। আ- আচ্ছা রুনুফা, জি স্যার। যতদিন বেঁচে থাকি। আপনি বলেন। রুনুফা আপু বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি যে প্রশ্নটা করব আজকে সেটা হচ্ছে যে সশ্রম এবং বিনাশ্রম, যদিও আমি এটা সম্পর্কে আগে পড়ে একটু ধারণা পাইছি, আপনি হুম হুম। আজকে পড়ানোর পরে সেটারও ক্লিয়ার হয়েছে। তারপরে আরেকটু আমার সহজবোধ্য করার জন্য যেটা বলবো, যেমন স্যার একটা এমসিকিউ আপনি পড়াইলেন যে যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম। সেই হুম হুম। ক্ষেত্রে হচ্ছে যে সশ্রম বলতে তো আমরা এটাই বুঝবো, যেমন একটা এক্সাম্পল দিলেন যে আমি যদি 3 মাস আমার কারাদণ্ড হয়, সেই ক্ষেত্রে 1 মাসের আমি যদি জরিমানা দেই, সেই ক্ষেত্রে আমার 2 মাস কারাদণ্ড ভোগ হবে, আর 1 মাস আমার হচ্ছে কারাদণ্ড ভোগ করতে হবে না। ওটাই হবে হুম আমার বিনাশ্রম, মানে আমি যে টাকাটা দিব তাহলে আমার বিনাশ্রম হবে। কিন্তু যাবজ্জীবনের ক্ষেত্রে আমার কোনো ফাইনও দিতে হচ্ছে না,
যে কারণে ওটা আমার বিনাশ্রম হবে না, বিষয়টা তো স্যার এটাই হবে। আচ্ছা, যাবজ্জীবন কারাদণ্ড হলেও ফাইন হয়। আচ্ছা। কোনো ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও ফাইন হবে। তো যাবজ্জীবন যেহেতু যেহেতু সশ্রম কারাদণ্ড হয়, তাহলে ফাইন অনাদায়ে যে কারাদণ্ড যুক্ত হবে সেটা অবশ্যই কি হবে, সশ্রম হবে। কারণ মূল সশ্রম, জি। কারাদণ্ডের অনুরূপ হবে বলা আছে তাই। ও, থ্যাংক ইউ স্যার, জি। আচ্ছা, আর প্রশ্ন আছে আপনার? আর কেউ প্রশ্ন করতে চাচ্ছেন? লাইন অন করে প্রশ্ন করতে পারবেন। স্যার আরেকটা প্রশ্ন স্যার। শিওর। স্যার সেটা হচ্ছে, যাবজ্জীবন কারাদণ্ড কি 30 বছরই হবে, নাকি সেটা যদি আমৃত্যু যাবজ্জীবন হয় তাহলে কি এটা 30 বছরের বেশি হতে পারে? আচ্ছা, যাবজ্জীবন কারাদণ্ড সম্পর্কে বিস্তারিত আমরা রিটেন ব্যাচে আরো ক্লিয়ার করব। এখানে একটু আপনাকে কৌতূহলটা আমি নিবারণ করে দিচ্ছি। মনে করেন একজন ব্যক্তিকে লেখা হলো যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু। যদি তার যে মানে জাজমেন্ট, তার যে রায় যদি উল্লেখ থাকে আমৃত্যু, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত তাকে জেলেই পচে মরতে হবে। কথা সিম্পল এবং ক্লিয়ার, ঠিক আছে? এটা বুঝলেন কিনা? জি 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 জি। আর যদি আমৃত্যু উল্লেখ না থাকে সেক্ষেত্রে কি হবে? আমৃত্যু উল্লেখ না থাকলে তার আগে বের হওয়ার সম্ভাবনা আছে। ওই যে 54 ধারা, 55 ধারা, 55 এই ধারা অনুসারে তাকে মাফ করতে পারে। আবার আমৃত্যু উল্লেখ থাকলেও মাফ করতে পারে, ঠিক আছে? কিন্তু মাফ যদি না করে, আমৃত্যু থাকলে তাকে শেষ জীবন পর্যন্ত, শেষ নিঃশ্বাস নিঃশ্বাস তাকে কিন্তু জেলখানাতে ত্যাগ করতে হবে। এটা হচ্ছে বিষয়। এখন আমৃত্যু উল্লেখ করা নেই, কিন্তু তাকে পুরোপুরি মাফও করলো না, সেই ক্ষেত্রে অনেকটা আপনারা প্রচলিত শব্দ শুনে আসবেন যে জেলখানায় বছর হচ্ছে 9 মাসে, এরকম শুনেছেন কখনো? না স্যার, এই ধরনের কথা শোনা হয়নি। আচ্ছা, জেলখানায় আসলেই বছর 9 মাসে, 12 মাসে বছর হয় না। এইটার যুক্তিকতা কি বা এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে, মনে করেন জেলখানায় যদি কেউ জেল কোড মেনে চলে, ভালো ব্যবহার করে, তাহলে প্রতি বছরে তার যে 12টা মাস, এই 12টা মাসের জন্য 9 মাস যখন সে জেল খাটবে, দেখবে এই বছর মনে করেন এখন কি চলছে, সাত জুলাই। নম্বর মাস চলছে, 7 নম্বর মাস চলছে 2025 সালের। মনে করেন একজন জেল খাটছে 2020 সাল থেকে যাবজ্জীবন কারাদণ্ড, 25 সালে এসে দেখবে যে সে 9 মাস পর্যন্ত সে ভালো ব্যবহার করেছে কিনা। যদি সে 9 মাস ভালো ব্যবহার করে, পরবর্তী 3 মাস তার অফ হয়ে যাবে। তার মানে তখন উল্লেখ করা থাকবে, তার তো যেমন কেউ যদি চাকরি করে তার সার্ভিস বুক থাকে না, তেমনি যারা জেল খাটে তাদের আলাদা আলাদা কি থাকে, ভলুমে বইয়ে উল্লেখ থাকে যে হ্যাঁ 2025 সালে মিস্টার এক্স ভালো ব্যবহার করেছে, তাই তার কি 3 মাস মৌকুফ করা হয়েছে। তো এইভাবে 12 মাসের 3 মাস মৌকুফ হয়ে যায় এবং 9 মাস তাকে ভোগ করতে হয় প্রতি বছর হিসাবে। তো এইভাবে যখন একটা নির্দিষ্ট সময় পার হয়ে যায়, অনেক সময় যখন এই জেলার একটা ভালো রিপোর্ট দেয় সরকারের কাছে, তখন সরকার 54 ধারা এবং 55 ধারা এবং রাষ্ট্রপতি 55 ধারা অনুসারে বিশেষ দিনে কিন্তু এই কারামুক্তি দিবসের মতো করে তাকে কি করে দেয়, অনেককে ছেড়ে দেয়। এটা অবশ্যই তাকে ভালো ব্যবহার করতে হবে এবং এই মওকুফটা হতে থাকবে। তো যাবজ্জীবন কারাদণ্ড যারা ভোগ করে, অথবা যারা সিম্পল কারাদণ্ড ভোগ করে, মনে করেন 1 বছর বা 2 বছর, এই 2 বছর কারাদণ্ড হয়েছে, এই 2 বছরের মধ্যে কিন্তু 9 9 18 মাস ভোগ করার পরে 6 মাস মাফ হতে পারে, আর যদি ব্যবহার ভালো হয় এবং জেলার যদি রিকমান্ড করে। এটা হচ্ছে জেল কোড পড়লে এবং বাস্তব অভিজ্ঞতা থাকলে। অভিজ্ঞতা বলতে নিজেকে জেল খাটতে হবে না, যারা জেল খেটেছে তাদের থেকে ইনফরমেশন নিলে এটা ভালো বোঝা যাবে। এটা কি ক্লিয়ার প্রতি হয়েছেন কিনা? বছরই করা হয়? প্রতি বছর এটা করা হয় এবং প্রতি বছরেরই 3 মাস যদি ভালো ব্যবহার করে, পরবর্তী, সরি 6 মাস, 9 মাস ভালো ব্যবহার করলে পরবর্তী 3 মাস তার মাফ হয়ে যায়। এবং এটা বছর চুক্তিতে করা হয়, মানে সারা জীবন চিন্তা করা হয় না যে সে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, ঠিক আছে, সে 30 বছর ভোগ করলো, বাকি জীবনটা তাকে ছেড়ে দিলাম, এরকম না। প্রতি মাস হিসাবে তার ট্র্যাক রেকর্ড দেখা হবে। এখন একজন ব্যক্তির 14 বছরের জেল হয়েছে, 5 বছর জেল খাটার পরে তাকে বের করে দিতে পারে। অথবা ওই যে ক্যালকুলেশন করে 3 মাস মওকুফ করতে করতে তার যদি 9 বছর ভোগ করার পর তাকে যদি ছেড়ে দেওয়া যায়, তাহলে ছেড়ে দিবে। ক্লিয়ার হয়েছেন? তাহলে স্যার বিচারক যদি রায়ে বলে যে আসামির যাবজ্জীবন হয়েছে, তার মানে এটা 30 বছরকে নির্দেশ করে। না, যদি আমৃত্যু কথাটা না বলে, শুধু না, যাবজ্জীবন বলে। না, 30 বছরকে নির্দেশ করে না। এখন একজন ব্যক্তি যদি সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং তার বয়স যদি 30 বছর হয়, না, 20 বছরের একটা যুবক মনে করেন জেলে গেল, এবং 20 বছরের যুবক মনে করেন আরো 70 বছর যদি বাঁচে, তার 70 বছরে জেলে থাকতে হবে, এরকম হতেই পারে। 30 বছরটা কখন নির্ধারণ করা হবে? ওই যে
যাবজ্জীবন কারাদণ্ড, সেই সাথে মনে করেন 1 লক্ষ টাকা অর্থদণ্ড দিল। এখন সে 1 লক্ষ টাকা দিতে পারবে না, তার সামর্থ্য নাই ওই আসামির। তখন বললো আমি 1 লক্ষ টাকা দিব না। তখন আদালতকে বলা হচ্ছে যে এই 1 লক্ষ টাকা না দেওয়া হলে তাকে তো অতিরিক্ত কিছু কারাদণ্ড দিতে হবে। এখন সেটা যদি একটা নির্দিষ্ট সংখ্যার কারাদণ্ড হতো, যেমন 7 বছর, 10 বছর, 14 বছর, সেই ক্ষেত্রে কিন্তু 4 ভাগের 1 ভাগ করা যায়। কিন্তু যাবজ্জীবন বলতে কত বোঝাবে? এই যে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড নির্ণয়ের জন্য একটা সংখ্যা চিন্তা করতে হবে, এই কারণে 30 বছরকে এখানে ধারণা করা হয়েছে। এটা বাস্তবসম্মত না। জাস্ট অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ নির্ণয়ের ক্ষেত্রে 30 বছর ধরে হিসাবটা করতে হবে। ক্লিয়ার হয়েছে? তার মানে এটা আনুমানিক একটা হিসাব, তাই তো? হ্যাঁ, অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে আপনি এটা ধরে নিতে পারবেন না যে যাবজ্জীবন কারাদণ্ড মানে এটা ফিক্সড 30 বছর, এটা না। কারোর জন্য 70 বছরও হতে পারে, আমৃত্যু লেখা না থাকলেও। কারণ সে ভিতরে ব্যবহার খারাপ করে, তার 1 মাসও মওকুফ হলো না, সরকার তাকে মাফ করলো না, তাকে ওই সারা জীবন ভোগ করে 70 বছর ভোগ করেও বের হতে হতে পারে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে ভালো লাগছে আপনারা প্রশ্ন করছেন। প্রশ্ন করলে এই যে ক্লাসে ভর্তি হয়েছেন, এই ক্লাসে ভর্তি হওয়ার অ্যাডভান্টেজটা পাওয়া যায়। আমার কাছ থেকে তো তথ্য আদায় করে নিতে হবে। আমি যে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবো তারও গ্যারেন্টি নাই, কারণ আমি যে সব জানি তা না। কিন্তু আমার জানাটা আমি ক্লিয়ার করব। যদি কোনো কিছু আমার জানা না থাকে আমি বলবো ঠিক আছে, আমি আমার সিনিয়র আছে, আরো বইপত্র আছে, ইন্টারনেট আছে, আমি সেটা জেনে পরবর্তী ক্লাসে বোঝাবো। যতই কঠিন প্রশ্ন হোক, মনের মধ্যে কৌতূহল থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, ইনস্ট্যান্ট উত্তর দেবো, অথবা অবশ্যই আপনাদের কি করব, আমি সময় মতো উত্তর দিয়ে দেবো। আমার স্যার একটা রিকোয়েস্ট ছিল, বলেন। করবো স্যার? অবশ্যই করেন। স্যার রিকোয়েস্টটা হচ্ছে, আমরা তো এমসিকিউ এর জন্য স্যার প্রিপারেশন নিচ্ছি বা ক্লাস করে যাচ্ছি। এখন এমসিকিউ কোয়ালিফাই করার পরে টাইম থাকে খুব স্বল্প, হুম। মানে রিটেনের জন্য। তো হুম। এটা স্যার রিকোয়েস্ট আর কি, আপনার যদি সম্ভব হয় আর কি। তো রিটেনটা যদি স্যার এই এমসিকিউ এর পাশাপাশি যদি স্যার আমরা সুযোগ পাইতাম আর কি, তা আমার জন্য বিশেষ করে ভালো হতো আর কি। এরকম কোন ফিউচারে স্যার করা যায় কিনা? আচ্ছা, এটা প্রতিবারই করি আমি। এবার যে রিটেন ব্যাচ চালু হবে সেটা, এই যে 28 জুন যে রিটেন পরীক্ষা হলো, এই রিটেন পরীক্ষার রেজাল্ট হতে আর 2 মাসের মতো বাকি আছে অলমোস্ট। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে রিটেন পরীক্ষার প্রায় 2.5 মাস থেকে 3 মাসের মধ্যে রেজাল্ট হয়, 2.5 মাস পরে এবং 3 মাসের মধ্যেই সাধারণত হয়। তো এই রেজাল্ট হওয়ার পরে রিটেন ব্যাচ চালু হবে। সেই ক্ষেত্রে যথেষ্ট সময় পাওয়া যাবে। যেহেতু আমি কোচিং করাচ্ছি, এবার আমার রিটেনের স্টুডেন্ট যারা ছিলেন তারা অনেক ভালো পারফরমেন্স করেছেন। কারণ শেষে আমি একটা ফাইনাল টেস্ট নোট দিয়েছিলাম, সেখানে অনেক প্রবলেমেটিক প্রশ্ন মুসাবিদে আমি প্র্যাকটিস করেছি। রিসেন্টলি যে ভিডিওগুলো দেওয়া আছে সেটা দেখলে বুঝতে পারবেন। তো ভালো করেছে আমার স্টুডেন্টরা। তো আপনাদের জন্য অবশ্যই আপনাদের আর ওই 2 মাসের মতো অপেক্ষা করতে হবে। কারণ এটা আমি একটু এগিয়ে নেওয়ার পরে, তারপরে রিটেন যখন রেজাল্ট হবে, তারপরে রিটেন ব্যাচ চালু করলে তখন যথেষ্ট স্টুডেন্ট হবে। তার আগে রিটেন ব্যাচ চালুর কোনো আমার পরিকল্পনা নাই। যেহেতু আমি কোর্টে প্র্যাকটিস করি, আমার জন্য অনেক চাপ হয়ে যাবে। তো আপনার আসলে পরামর্শের তো জন্য স্যার ধন্যবাদ। ক্লাসের মধ্যে আমরা আমার যদি পুরা রিটেনের রেজাল্টের পরেও আমরা রিটেন ব্যাচ চালু করি, সেক্ষেত্রে কিন্তু তারপরেও যথেষ্ট সময় পাবো। কারণ এমসিকিউ এর 2 মাস পরে যদি রিটেন নেয়, 1 মাস পরে পেলেও আমরা করতে পারবো, সমস্যা হবে না। তো ধন্যবাদ আপনাকে। আর কারো কোনো প্রস্তাব বা কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করি। কালকে যেহেতু কোর্ট আছে, সপ্তাহের শুরুতে রবিবারে কোর্ট একটু চাপ হয়। তাই দেখবেন যে আমি ক্লাস সাধারণত শনিবারে রাখিনি, একটু অসুস্থতার কারণে বুধবারে ক্লাসটি আমি শনিবারে নিলাম। আমি অবশ্যই গ্রুপে সবকিছু নোটিশ আকারে দিয়ে দিই, আপনারা অবশ্যই গ্রুপে লক্ষ্য রাখবেন। জি স্যার। সবসময় আপডেট দিই। অনেকেই কিন্তু আজকে ক্লাসে উপস্থিতি যদি আমি চিন্তা করি, তাহলে উপস্থিতি আমি স্ক্রিনশট দিয়ে রাখি, তাহলে আমি বুঝতে পারবো যে কারা উপস্থিত আছে কারা নাই। কারণ এটা নিয়ে পরে আমি অনেকে যারা ক্লাস করছে না তাদেরকে আমি কালকে ফোন দিয়ে
বলবো যে আপনি কেন ক্লাসটি করেননি। এই যে স্ক্রিনশট নিয়ে নিলাম, এবং ক্লাসটি এখন আমি শেষ করব। কালকে আমি দিনে তাদের সাথে কথা বলবো যে ভর্তি হয়েছেন, ক্লাস করছেন না। ভর্তি হলে কিন্তু পাশ করা যাবে না, নিয়মিত ক্লাস করতে হবে, তাই নয় কি? জি স্যার, জি। আচ্ছা। আচ্ছা, সিনথিয়া আহমেদ নামে আপনি আছেন? সিনথিয়া আহমেদ কি আপনার মেয়ে? জি স্যার, আমার মেয়ের নামে তো, এই কারণে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আওলাদ হোসেন সেলিম। হ্যাঁ, আওলাদ সেলিম সাহেব, আওলাদ আচ্ছা। বললেই হবে স্যার। হ্যাঁ, আওলাদ নামে আপনার নম্বর, মানে নামটা রেজিস্ট্রি করা আছে, রেজিস্ট্রেশন করা আছে। তো ঠিক জি আছে, স্যার। ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, আপ- আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। এবং খুব ভালো লাগলো ইনশাআল্লাহ। আপনারা প্রথম থেকে এই যে রেসপন্স করছেন, ভয় পাওয়ার কিছু নাই। প্রথমে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু সহজ তো। আমরা ওই যে ভিডিও কলে কথা বলি না হোয়াটসঅ্যাপে, সেরকমই তো, কঠিন কিছু না। জি জি। আপনি একবার বুঝে গেলে মজা লাগবে আরো। এই যে কথা বলছেন, আপনাকে হ্যাঁ। দেখতে পাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছেন, মজা লাগবে। জি হ্যাঁ, জি। আচ্ছা। মূল বিষয় হচ্ছে যতটুকু পড়াবো এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করে নিতে হবে। আর আইন বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইভ ক্লাসে প্রশ্ন করতে পারবেন। আর ক্লাসের বাইরের প্রশ্ন হলে আমি প্রিফার করব আপনি আমাকে মেসেজ দেন যে আমার এই বিষয়ে একটা পরামর্শ আছে। অনেকে কি, অনেক আগের স্টুডেন্ট আমি দেখেছি যে তার একটা পারিবারিক প্রবলেম বা একটা মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চাচ্ছেন, তাও আমি সেটা করি। কারণ আমি সিভিল ক্রিমিনাল উভয় প্র্যাকটিস করি, অতএব মোটামুটি কিছুটা জ্ঞান আছে। স্বল্প জ্ঞান হলেও পরামর্শ দেওয়ার মতো জ্ঞান হয়েছে। তাছাড়া যদি আমি নিজে না পারি, আমার সিনিয়র আছে, তারপরে আরো আমাদের রাজশাহীতে গুণীজন আছেন, অ্যাডভোকেট আছেন, কয়েকজন বিচারকের সাথেও আমার ভালো সম্পর্ক আছে, তাদের সাথে পরামর্শ করে আমি সেটার সমাধান দিতে পারবো। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।